নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম হৃদয় যখন উতলা। শুনতে থাকুন আজকের গল্প হৃদয় যখন উতলা। ব্যাপারটা শুরু কলেজের প্রথম বর্ষেই। একদিন ক্লাস করতে গিয়ে শুনল কলেজ ছুটি হয়ে গেছে। দ্বিতীয় বর্ষের একটি ছাত্রী আত্মহত্যা করেছে। প্রেমিকের প্রত্যাখ্যান মেয়েটা সহ্য করতে পারেনি। যারাই খবরটা শুনেছে তারাই গম্ভীর মুখে আলোচনা করেছে, শুধু ওরা ছাড়া। ওরা সেই স্কুলের ক্লাস 1 থেকে একসঙ্গে পড়ে আসছে, এখন একই কলেজে। তিতির বলেছিল মেয়েটা গর্ধব, আমার মনে ওর জন্য একটুও সমবেদনা আসছে না। রাত্রিও একমত। সে বলেছিল একটা ছেলে সম্পর্ক রাখতে চাইছে না বলে নিজেকে শেষ করে দিতে হবে? সামান্য আত্মমর্যাদা বোধ নেই? আমি তো বলবো এরকম মেয়ের বেঁচে থাকবার কোনো রাইট নেই। ঠিক বলেছিস, তিতির বলল। ছেলেটার হয়তো ওকে একদম ভালো লাগছিল না, জোর করে সম্পর্ক রাখা যায় না। মেয়েটার এটা বোঝা উচিত ছিল। রাত্রি বলল এই জন্যে প্রেম করা উচিত নয়, অন্তত বোকা মেয়েদের তো নয়। তিতির শুধরে দিল, আমার বাবা মাকে তো দেখছি 26 বছর আগে নাকি ওরা পছন্দ করে বিয়ে করেছিল। এখন কথা শুনলে মনে হয় দুজনেই মনে মনে খুব আফসোস করে। রাত্রি বলল আমি তো জিজ্ঞাসা করেছিলাম তোমাদের এত অমিল, তাহলে বিয়ে করেছিলে কেন? তিতির হাসল। কি বললেন ওরা? রাত্রি বলল বাবা তো কিছু বলে না, শুধু হাসে। মা বলল তখন তো বুঝতে পারিনি, মিষ্টি কথা শুনে ভুলেছিলাম, ভাবিনি সারা জীবন তোদের ঝিগিরি করে কাটাতে হবে। তিতির হাসল। আসলে আমাদের মা দিদিমাদের কোনো অ্যাম্বিশনই ছিল না, তাই সারা জীবন অ্যাডজাস্ট করে কাটাতে হচ্ছে ওদের। রাত্রি বলল এই যে ইডিয়টটা আত্মহত্যা করলো, জানলো না যার জন্যে করলো তার সঙ্গে বিয়ে হলে 10-12 বছরের মধ্যেই প্রেম উড়ে যেত। তখন কেন প্রেম করলাম এই নিয়ে হাউতাশ করত। শেষ পর্যন্ত দুই বন্ধু সিদ্ধান্ত নিল আর যাই হোক প্রেম করব না। এই পৃথিবীর যাবতীয় প্রেম শেষ হয় দুঃখজনকভাবে। বিখ্যাত প্রেম কাহিনীগুলি বিয়োগান্তক, ব্যতিক্রমী যেগুলো সেগুলো মধ্যপথেই শেষ। তারপর কি হয়েছিল তা লেখা হয়নি। হাতের 5 আঙুল যখন সমান নয় তখন দুটো মানুষের অভ্যেস ভাবনা চিন্তা কখনোই এক হতে পারে না। প্রেম কয়েকটাকে সাময়িকভাবে মেলাতে পারে, কিন্তু বাকিগুলো নিয়ে নাস্তানাবুদ হতেই হবে। তাছাড়া প্রেমে পড়া মানেই সমস্যাকে ডেকে আনা। অতএব ওই ভুল তারা কখনোই করবে না। মোলা বাহুল্য তিতির এবং রাত্রি সুন্দরী, মেধাবীও, বলতে পারে এবং থামতে জানে। এরকম মেয়েদের চারপাশে কলেজে ছেলেরা না এসে পারে? শুধু তারাই নয়, তাদের অধ্যাপকরাও প্রয়োজনে অপ্রয়োজনে ডেকে পাঠান। পড়াশুনো নিয়ে যে খোঁজ খবর নেন তাতে বেশ মজা পায় ওরা। ছেলেদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। যাদের মনে নায়ক হওয়ার বাসনা, কয়েকবার চেষ্টা করে বিফল হয়ে ঈষৎ সরে দাঁড়িয়েছে, কিন্তু 2-1 সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষায় তুই তুকারিতে নেমেছে। নিজেদের ভাই ভাই ভাবত তাদের ভালো লাগে। একবার একজন সিনিয়র ছেলে যে আবৃত্তি নাটক করে কলেজে খ্যাত হয়েছে, কলেজে ঢোকার সময় রাত্রির সামনে এসে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করেছিল কেমন আছো? রাত্রি মাথা নেড়েছিল। তুমি কেমন আছো? চমৎকার, তোমার সঙ্গে আলাপ করতে এলাম। উদ্দেশ্য? রাত্রি তাকিয়েছিল। ছেলেটি হেসেছিল। বন্ধুত্ব? ওটা তো একতরফা হয় না, কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাকে কিছু দিতে হয়।
তুমি কি দিতে পারো? রাত্রি জিজ্ঞাসা করেছিল। আমি আমি সঙ্গ দিতে পারি। সঙ্গ? হেসে উঠেছিল রাত্রি। আমাদের বাড়িতে একটা স্পিচ আছে, বাড়িতে ঢোকা মাত্র সে আমার সঙ্গ ছাড়তে চায় না। তাকে আমার ভালো লাগে, কিন্তু বন্ধু বলে মনে করতে পারি কি? শটান কমন রুমে চলে গিয়েছিল রাত্রি, এবং তারপর থেকে ছেলেটি আর কথা বলতে আসেনি। তিতির এসে গড়িয়ে পড়েছিল। ঠিক বলেছিস, একদম ঠিক। কিন্তু নিন্দুকের অভাব তো কখনো হয় না। একটা নিরীহ ধরনের মেয়ে শিলা কমন রুমে এসে বলল, ছেলেগুলো যাচ্ছে তাই। রাত্রি জিজ্ঞাসা করল, কি হলো? ওরা তোমাদের যাতা বলছে, শিলা বলেছিল। আমাদের? বলুক, রাত্রি বলল। কিন্তু তিতির ছাড়বার পাত্রী নয়। কোন ছেলেরা? ফোর্থ ইয়ারের। কি বলেছে? বলেছে তোমরা নির্ঘাত লেসবিয়ান, তাই ছেলেদের সঙ্গে মেলামেশা করো না, নিজেদের মধ্যেই ডুবে থাকো, শিলা বলেছিল। হকচকিয়ে গিয়েছিল ওরা। শেষ পর্যন্ত রাত্রি জিজ্ঞাসা করেছিল, কে বলেছে রে? কে বলেছে? কার কথা বলবো, আমি কাকেই বা বাদ দেব? সরে যেতে চাইল শিলা, কিন্তু তিতির তাকে ছাড়ল না। বাদ দিতে হবে না, প্রত্যেকের নাম বল। শিলা একটু গাবড়ে গেল। আমি নিজের কানে শুনিনি, ওই শর্মিলারা বলাবলি করছিল কি না, তখন কানে এসেছিল। কোন শর্মিলা? রাত্রি জানতে চাইল। ওই থার্ড ইয়ারের ফিলোজফি অনার্সের। শিলা সরে গেল সামনে থেকে। থার্ড ইয়ারের ফিলোজফি শর্মিলাকে এই কলেজে সবাই চেনে। লম্বা, রোগা, ছেলেদের মতো চুল ছাঁটা, সালোয়ার কামিজ পরা। ও শরীরটাকে দেখলে মেয়ে বলে ভাববার কোনো কারণ নেই। মাথা থেকে পা পর্যন্ত বাঁকহীন, শরীরে কাট কাট ভাব। ওর যাবতীয় বন্ধুত্ব ছেলেদের সঙ্গে, ইউনিয়নের সক্রিয় কর্মী। শর্মিলা মেয়েদের কমন রুমে ঢোকে না, খোলাখুলি বলে। মেয়েদের সঙ্গে কথা বললে 2 মিনিট বাদেই ভাবতে হয় এবার কি বলবো। রাত্রি প্রচন্ড রেগে গিয়েছিল, কিন্তু তিতির তাকে সামলালো। বলল, ওর সঙ্গে কথা বলতে গেলেই ঝগড়া হবে, আর ওর গলার সঙ্গে আমরা পারবো না। রাত্রি মানতে নারাজ। তাই বলে যা নয় তাই বলবে? ইগনোর কর, রাস্তার কুকুর চেঁচালে হাতির কিছু এসে যায়। কিন্তু দিন কয়েক বাদে সুযোগ পেয়ে গেল ওরা। সকালে বৃষ্টি নেমেছিল, দুপুরে সেটা প্রবল হলো। কলকাতা ভাসছে কোমর জলে, আকাশের মুখ কালো। ছেলেরা সেই জলেই নেমে পড়েছে বাড়ি যাবে বলে। কোনো কোনো মেয়ে সাহসী হয়ে কলেজের গেট অবধি গিয়ে ফিরে এলো নিজে একসা হয়ে। বাইরে জল নাকি আরো বেশি। চাউর হয়ে গেল, ট্রামবাস বন্ধ। এরকম দিন বছরে 2-1 দিন আসে। রাত্রি, তিতির, আরো কয়েকটা মেয়ে কমন রুমের সামনে সিঁড়িটার মুখে দাঁড়িয়েছিল, একটু নার্ভাস হয়েই। কি করে বাড়িতে ফিরবে এটাই ওদের চিন্তা। একসময় বলরাম এলো। হিরে, বাড়ি যাবি কি করে? রাত্রি বলল, তুই যেভাবে যাবি। আমি ছেলে, প্যান্ট শার্ট ভিজলেও ক্ষতি নেই, তাছাড়া 10 মিনিটেই বাড়ি পৌঁছে যাব। মুশকিল হবে তোদের, বলরাম বলল। 2-3টি ছেলে যারা ওদের সঙ্গে ভাইয়ের মতো মেশে, তাদের একজন বলরাম। বেটে, ফর্সা, মুখে হাসি দেখলেই বোঝা যায় কোনো ধান্দা নেই। প্রথম আলাপেই বলেছিল, আমি কিন্তু তুই বলছি, আমার নাম বলরাম। আজকাল এরকম নাম দুটো খুঁজে পাবি না। এই কলেজে কেন পড়তে এসেছি জানিস? আমাদের বাড়িতে সব কটা বেটা ছেলে, ঠাকুরদা থেকে মারির ঠাকুর পর্যন্ত। মা মারা গিয়েছে আমার 3 বছর বয়সে। মা, মামি, কাকি, জেঠি, মাসি কেউ নেই আমার। ফলে বাড়ি একেবারে মরুভূমি, 1 ফোঁটা মেয়েলি গন্ধ নেই। ফলে আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব তো দূরের কথা, গল্প করাও হয়নি। আর তাই এই কলেজে ভর্তি হয়েছি। এরকম সরল কথায় খুশি হয়েছিল ওরা।
বলরাম ভাই হয়ে গিয়েছিল। তিতির বলেছিল, হ্যাঁ কাজ কর, নৌকো জোগাড় কর, তাতে চেপে তোর বাড়িতে কি আড্ডা মারি। সর্বনাশ! কেন? রাত্রি তাকালো। জেঠু, বাবা, কাকাটু, দাদা তোদের দেখলে হার্ট ফেল করবে। আমাদের বাড়িতে আজ অবধি কোনো মেয়ে মায়ের ঘর পেরিয়ে ভেতরে ঢোকেনি, এমনকি ঠিকেজিও রাখা হয়নি কখনো। লোকগুলোকে এক্সিবিশনে দেখানো উচিত। কথাটা ভেসে এলো পেছন থেকে। ওরা মুখ ঘুরিয়ে দেখলো শর্মিলাকে। বলরামের দিকে তাকিয়েই সে শব্দগুলো বলেছে। ওর সঙ্গে আরো একটি ছেলে দাঁড়িয়ে। কেন? বলরাম একটু ক্ষুণ্ণ হয়েছিল। একটা বাড়িতে মেলে মেলে মেলবন্ধন সচরাচর দেখা যায় না। হঠাৎ রাত্রি জিজ্ঞাসা করল, তোমার কি মনে হয় ওরা সবাই হোমো? এগিয়ে এলো শর্মিলা। সে কি, তোমার কেন মনে হচ্ছে? আমার তাই মনে হবে। দুটো মেয়ে স্বাভাবিক বন্ধুত্ব দেখে তুমি যদি মন্তব্য করতে পারো ওরা লেসবি, তাহলে এক্ষেত্রেও তাই ভাবতে পারো। রাত্রি জবাব দিল, আমি আমি অফ অল পার্সন আমি মন্তব্য করেছি? কার কাছে? কাদের সম্পর্কে? কি যাতা বলছো ভাই? শর্মিলা সত্যি সত্যি অবাক। রাত্রি তিতিরের দিকে তাকালো। তিতির বলল, তাহলে ধরে নিতে হবে দুজনের একজন মিথ্যাবাদী। কথাটা আমাদের দুজনের সম্পর্কে বলা। ঘনিষ্ঠতায় যখন ওরকম নয়, তখন আপত্তি নিশ্চয়ই করতে পারে। অবশ্যই পারো, শর্মিলা বলল। যে তোমাদের নামে একথা বলেছে সে মিথ্যে বলেছে। তোমরা নিশ্চয়ই জানো যে আমি মেয়েদের সঙ্গে খুব একটা আড্ডা মারি না। মেয়েদের সম্পর্কে কোনো মন্তব্য অযথা করতে যাব কেন? আমার রুচিতে বাধে। তাহলে শিলাকে তোমার সামনে নিয়ে যেতে পারি? রাত্রে জিজ্ঞাসা করলো স্বচ্ছন্দে। বলেই খেয়াল হলো, শিলা? কোন শিলা? সেকেন্ড ইয়ারের, খুব ঠান্ডা, চুপচাপ থাকে। হো, হেসে ফেললো শর্মিলা। বেচারা? বেচারা বলছো কেন? একদিন লাইব্রেরিতে ছিলাম একা, ও এসে পাশে বসে উসকুস করছিল। লক্ষ্য করে জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? ও খুব করুণ গলায় জিজ্ঞাসা করেছিল, তুমি তো মেয়েদের সঙ্গে মেশো না, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন, তোমার বন্ধু নেই? ও মাথা নেড়েছিল, না, কোনো ছেলে আমার সঙ্গে কথা বলে না। তোমার চেহারা তো মেয়েদের মতো নয়, তাই আমাদের বন্ধুত্ব হলে আমার খুব ভালো লাগবে। আমি বলেছিলাম, তুমি কলেজে এসেছো পড়াশুনো করতে, বন্ধু খুঁজতে নয়। এবার কাটো, আমাকে পড়তে দাও। হেসে মাথা নাড়ল শর্মিলা। মনে হয় এরপরে ও বন্ধুর কাছেই করেছে। পরের দিন শিলাকে ধরেছিল ওরা। শিলা স্বীকার করেছিল, ওর সবসময় নিজেকে খুব একা একা মনে হয়। সেই একাকিত্ব বেড়ে গেলে ও ভালো কিছু সহ্য করতে পারে না, খুব হিংস্র হয়, সব নষ্ট করে দিতে ইচ্ছে করে। পার্ট 1 দেওয়ার পর রাত্রির টাইফয়েড হলো, প্রচন্ড জ্বর, দুবেলা ডাক্তার আসছে। তিথি রোজ অনেকক্ষণ বান্ধবীর সঙ্গে কাটায়, অবশ্য তখন কথা বলবার ক্ষমতা নেই। ডাক্তার বলেছেন কোনো ভয় নেই, ওই রোগের ওটাই হওয়ার কথা। এতদিনের বান্ধবী অসুস্থ হওয়ায় খুব খারাপ লাগে তিথিরে। চতুর্থ দিনের বিকেলে রাত্রি কথা বলতে পারল। জানিস, আমি এবার একদম ন্যাড়া হয়ে যাব, মাথার চুল সব উঠে যাবে। চমকে উঠল তিতির। ওমা, সে কি? কে বলল? সবাই জানে, টাইফয়েড হলে মাথার চুল উঠে যায়। তিতির চট করে ভেবে পেল না তার জানাশোনা কারো টাইফয়েড হয়েছে কিনা। মেঝো মামার মাথায় টাক আছে, অন্য মামাদের নেই। অনেকদিন আগে কথা চলে বলেছিল অসুখে চুল উঠে গিয়েছে, কিন্তু অসুখটা কি তা নিয়ে কোনো কথা বলেনি।
বাড়ি ফিরেই মাকে জিজ্ঞাসা করলো তিতির। মা মাথা নাড়ল। মনে নেই রে। আজকাল মায়ের এই হয়েছে, পুরনো কিছু জিজ্ঞাসা করলেই মেয়ে বলে মনে নেই। অতএব মেজো মামাকেই ফোন করলো সে। মেজো মামা ফোন ধরে হাসলেন। এই যে টিটি রানী, হঠাৎ মামার কথা মনে এলো যে? আমি তিতির, টিটির নই। কোথায় যেন পড়লাম তিতির পাখির ডাকটা নাকি টিটির টিটির। বুদ্ধদেব গুহকে জিজ্ঞাসা করতে হবে। মেজো মামা বললেন। মেজো মামার সঙ্গে কলকাতার অনেক ভিআইপির ভালো পরিচয় আছে, তিতির তা জানে। কিন্তু সেসবে না গিয়ে সে সরাসরি প্রশ্ন করল, আচ্ছা বলো তো, তোমাদের বংশে সবার এখনো এক মাথা চুল, শুধু তোমারই অত বড় টাক কেন? টাক? লোকে বলে যে টাকা থাকলে টাক পড়ে। ওদের টাকা নেই, আমার আছে। আমি মরে গেলে যা থাকবে তুই পাবি। ও রসিকতা নয়, সিরিয়াসলি বলো, আমার টাক এত ইম্পর্টেন্ট হয়ে গেল কি করে? উফ, তুমি কি আমার প্রশ্নের জবাব দিতে চাইছো না? মেজো মামা হাসলেন। ভাগ্নি, জবাব কি আমি নিজেই জানি? শুনেছি স্কুলের শেষ দিকে খুব অসুখ হয়েছিল, 8 মাস বিছানায় ছিলাম। তারপর যখন ভালো করে সুস্থ হলাম তখন একটু একটু করে চুল উঠতে লাগলো। তোর দিদিমা কত রকমের তেল মাখিয়ে এক্সপেরিমেন্ট করে গেল, কিন্তু কোনো লাভ হলো না। তবে 1 মাসে হয়নি, মাসের পর মাস যাওয়ার পর কেশমুক্ত হয়েছি। কি অসুখ মামা? আমাদের ছেলেবেলায় সাধারণত 2 রকমের অসুখ হতো, জ্বর এবং পেটের অসুখ। আমার হয়েছিল জ্বর, বিপুল জ্বর। ডাক্তার সন্দেহ করেছিল নির্ঘাত নিউমোনিয়া, কিন্তু বুকে তেমন সর্দি না জমায় ভাবলো ম্যালেরিয়া। কিন্তু তেমন কাঁপুনি না থাকায় সিদ্ধান্ত হলো ওটা কালা জ্বর। সেই সময় কালা জ্বরের কথা কাগজে খুব লেখালেখি হতো। মেজো মামা বললেন, নিউমোনিয়া, ম্যালেরিয়া, কালা জ্বর? হ্যাঁ, 3টেতেই খুব জ্বর আসে। খুব প্রলাপ বকে মাথায় জল ঢালতে হয়। তবে খুব বাচ্চা হলে তড়কাও হতে পারে, তাতেও জব্বর জ্বর আসে। খুশি হলো তিতির। তাহলে তোমার কালা জ্বর হয়েছিল? হলে কি এই অবস্থা হতো? কালা জ্বরের ওষুধ বেরিয়ে গিয়েছিল তো। তাহলে তাহলে কি হয়েছিল? চকিয়ে গেল তিতির। দেখ, ডাক্তারেরা যখন কিছু খুঁজে পেত না, এত রক্ত পরীক্ষা চলতো ছিল না তখন, তখন বলতো টাইফয়েড। টাইফয়েড? এ কি রে, তুই নামটা শুনে ভিড়মি খেলি নাকি? তোমার টাইফয়েড হয়েছিল? হ্যাঁ, তাই তো বলেছিল। তারপরে? ধীরে ধীরে বাড়ে টাক, কালকে তোর মতো টাক বেড়ে গেল। ঝট করে রিসিভার রেখে কেঁদে ফেলল তিতির। এখন কি হবে? তার চোখের সামনে রাত্রি এসে দাঁড়ালো। হাঁটু অবধি তার চুল, তার মাথা সাহারা মরুভূমির মতো, একটিও গুল্ম নেই, চকচক করছে টাক। ফট করে মনে হবে অন্য গ্রহ থেকে এসেছে বুঝি। টাক মাথার মেয়েরা খুব হিংস্র হয়। যদি কখনো বিয়ে করে তখন সিঁদুর পরবার জন্য কোনো স্মৃতি থাকবে না। তবে একটা ভালো ব্যাপারও আছে, টাকু ছেলেদের স্বচ্ছন্দে বিয়ে হয়, কিন্তু টাক মাথার মেয়েদের বর জোটে না। সারা জীবন পরাধীন থাকতে হবে না রাত্রিকে। দুশ্চিন্তায় ঘুমিয়ে এলো না তিতিদের। পরদিন বিকেল পর্যন্ত তর সইছিল না তার। কলেজ থেকে 7 তাড়াতাড়ি রাত্রির বাড়িতে গিয়ে হাজির হলো সে। রাত্রির মাকে মেজো মামার কথাটা আড়ালে বলা দরকার, শুনলে রাত্রি খুব আপসেট হয়ে যাবে। গিয়ে দেখল রাত্রির মায়ের সঙ্গে একটি বছর 28-এর যুবক কথা বলছে মায়ের ঘরে দাঁড়িয়ে। রাত্রির মা তাকে দেখে বললেন, এসো, আর জ্বর অনেক কমে গেছে রাত্রির। ওর কি সত্যি টাইফয়েড হয়েছে মাসিমা? তিতিরের গলা কাঁপল। হ্যাঁ, কি ভোগান্তি বলো দেখি। রাত্রির মা বললেন,
যুবক তাকালো। কি ব্যাপার বলুন তো? আর চোখে তাকিয়ে নিয়ে তিতির বলল, খুব ডেলিকেট ব্যাপার, ওটা নিয়ে ডাক্তারের সঙ্গেই কথা বলা দরকার। রাত্রির মা বললেন, তোমার সঙ্গে তো ওর দেখা হয়নি, ও সুব্রত, আমার দিদির ননদের ভাসুরপো। ডাক্তার হিসেবে এই বয়সেই খুব নাম করেছে। ওর অসুখ হতেই দিদি তো সুব্রতকে জোর করে পাঠালো। সুব্রত বলল, এখন নিশ্চয়ই আমাকে বলা যেতে পারে। কথাটা গায়ে মাখল না তিতির। বলল, টাইফয়েডে মাথার চুল উঠে যায়, এরকম কিছু দৃষ্টান্ত আছে। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা খুব দুঃখজনক। সময় থাকতে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়, তাই বলছিলাম। সুব্রত হেসে ফেলে বলল, অনেক ধন্যবাদ, আপনার উদ্বেগের কথা আমার মনে থাকবে। আপনার বান্ধবীর একটুও চুল যাতে না ওঠে সেদিকে খেয়াল রাখবো। রাত্রির মা হেসে ফেললেন, যা তুই ভেতরে যা মা। চোখ বন্ধ করে শুয়েছিল রাত্রি, মুখ এখনো স্বাভাবিক নয়। তিতির ওর পাশে এসে বসে বলল, তোর ডাক্তারকে দেখলাম। চোখ খুলল না রাত্রি, ঠোঁটের কোণে একটু কি হাসি ফুটল। কি হলো? তিতির বিরক্ত। কি হবে, কিছু হয়নি। তোর মার ডাক্তার পেল না? দিদির ননদের ভাসুরের ছেলে, তা কোথায় থাকেন ভদ্রলোক? খুব রেগে গেছিস মনে হচ্ছে। এই পাড়াতেই থাকে। ও, বলে কিনা জানিস, আপনার বান্ধবীর একটিও চুল যাতে না ওঠে সেদিকে খেয়াল রাখবো। ডাক্তাররা এরকম ভাষায় কথা বলে নাকি? তিতির মাথা নাড়ল। তুই কিছু ভাবিস না, তোর মাথার চুল আমি উঠতে দেব না। কি করবি? মানে স্কিন স্পেশালিস্টের সঙ্গে কথা বলবো। স্কিনেই তো চুল গজায়, এখন কত আধুনিক টনিক বেরিয়ে গেছে। ভদ্রলোককে তোর চুল পাহারা দিতে হবে না। তিতির বলল, অমন করে বলিস না, সুব্রতদা ভালো মানুষ। রাত্রি বলল, সুব্রতদা? তিতির তাকালো। তোর দাদা হলো কবে? কতদিন চিনিস? বিশ্বাস কর, আগে চিনতাম না। একই পাড়াতে থাকি, অথচ কেউ কাউকে চিনি না। আমি তো পাড়া বেড়ানো মেয়ে নই। অসুখ হয়েছে শুনে বড় মাসি ফোনে মাকে বলতে ওকে ডাকা হলো। কেন, তোদের কোনো হাউস ফিজিশিয়ান ছিল না? ছিলেন তো, মঙ্কু জেঠু, ডক্টর বঙ্কিম মিত্র। এখন ভাগলপুরে গেছেন। আর এই ডাক্তার আসা মাত্র তুই দাদা বলে ডাক্তার আরম্ভ করলি? ভ্যাট, তোকে বললাম, ওকে দাদা বলবো কেন? মাথার পাশ থেকে একটা মোটা বই বের করে রাত্রি বলল, এই দেখ, আমাকে গিফট করেছে। বইটি দেখল তিতির, দেখে আরো চটল। অ্যারাবিয়ান নাইটস। যত বিখ্যাত বই হোক না কেন, তিতির শুনেছে ওই বইয়ে আরবের বাচ্চাদের হারামের বেগমদের কেচ্ছা ছাপা আছে। বোঝা যাচ্ছে ডাক্তার রাত্রিকে প্রভোগ করবার জন্য বইটি দিয়েছে। আর এমন হাঁদা মেয়ে সেটা না বুঝে গদগদ ভঙ্গিতে তাকে বইটি দেখতে দিয়েছে। গম্ভীর মুখে পাতা খুলল তিতির। পঞ্চম পাতা ইংরেজিতে লেখা, রাত্রির জন্য, আরব্য রাত্রি, সুব্রত মুখার্জি। বইয়ের দাম দেখে চোখ বড় হলো তিতিরের। সে বই রেখে জিজ্ঞাসা করল, তোর এই ডাক্তারের দক্ষিণা কত? বাড়িতে গেলে 300 নেয়। মায়ের কাছ থেকে 100-র বেশি নিতে চাইছে না। চিনা জানার মধ্যে বলে কিছুই নিতে চাইছিল না। রাত্রি বলল, 100? কবার এসেছে? 4-5 বার। 2 বার তো খেয়াল নেই, জ্বরে বেহুঁশ ছিলাম। 5 বার? মানে 500 নিয়েছে? হ্যাঁ, কেন? কারণ কিছুই নেয়নি, এই বইয়ের দাম তার চেয়ে বেশি। কোন ডাক্তার রোগী দেখে যা পাচ্ছে তার চেয়ে বেশি পকেট থেকে খরচ করে বলে তুই কখনো শুনেছিস?
করলে বুঝতে হবে নির্ঘাত ধান্দা আছে। তিতির বলল, ও মা, তাই? বেশ অবাক হওয়ার কথা রাত্রির, কিন্তু ততটা হলো না। ম্যারেড না আনম্যারেড? না, আনম্যারেড। মা জিজ্ঞাসা করেছিল, রাত্রি বলল। তিতিরের মনে হলো বলার সময় রাত্রির মুখ যেন আদুরে আদুরে দেখালো। 3 দিন রাত্রির বাড়িতে যায়নি তিতির, ফোনও করেনি। কেবলই মনে হচ্ছিল তার এতদিনের বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে। প্রেম না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাত্রি, ওর কথা বলার ধরন, মুখের অভিব্যক্তি থেকে। সেটা সেদিনই বুঝতে পেরেছিল সে। 4র্থ দিনে রাত্রির ফোন এলো। হঠাৎ ডুব মারলি? একটু ব্যস্ত আছি। আমি অসুস্থ হয়ে পড়ে আছি বাড়িতে, আর তুই কিসে ব্যস্ত? সব কথা কি সবাইকে বলা যায়? এই তিতির, এভাবে কথা বলছিস কেন? কিভাবে বলবো? তোর চুলের গার্জেনকে জিজ্ঞাসা করে বল। উফ, তুই এখনো ক্ষেপে আছিস। কি বলবি বল। শোন না, মা তোর সঙ্গে কথা বলবে। আবার মাসিমাকে এর মধ্যে জড়ালি কেন? ধর। একটু পরে মাসিমার গলা কানে এলো তিতিরের। হ্যালো তিতির, কি হলো তোর? হ্যাঁ, কিছু না মাসিমা। শরীর ঠিক আছে তো? হ্যাঁ। মা কোথায়? কথা বলবেন? হ্যাঁ, দেখ, কাজ করলে পরে ফোন করব। অতএব তিতির মাকে ডেকে দিল। তিতিরের মা আদ্যপান্ত সংসারী মানুষ, ফোন ধরেই বললেন, কেমন আছেন? রাত্রি কেমন আছে? ভালো। কয়েকটা দিন পরে কলেজে যাবে। রাত্রির মা বললেন, আপনি সেই কবে একবার এসেছিলেন, এবার যাব। তার আগে বলুন, ভালো পাত্র পেলে মেয়ের বিয়ে দেবেন? নিশ্চয়ই, আমি তো এক পায়ে খাড়া। কিন্তু উনি বলেন আজকাল ভালো পাত্র মানে সোনার পাথর বাটি। উনি চান মেয়ে MA পাশ করে চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক আগে, তারপর ওসব হবে। আমার বিয়ে হয়েছিল 16 বছর বয়সে, শখ পড়তে পড়তে বিয়ে। মেয়ের তো এখন 21 হতে চলল, সেই তো বরের ঘর করতেই হবে, তখন দেরি করে লাভ কি? তিতিরের মা এই বিষয়ে কথা বলবার সুযোগ পেলে থামতেই চান না। রাত্রির মা বললেন, এখনকার মেয়েদের তো ঘাট ধরে বিয়ের পিঁড়িতে বসানো যায় না। আমারটি যেমন, এতদিন বলতো বিয়ে করব না, এখন মনে হচ্ছে একটু নিমরাজি হচ্ছে। আসল ভয় কোথায় জানেন? ফট করে আজে বাজে কোনো ছেলের সঙ্গে প্রেম না করে বসে। না না, ওরা প্রেম করবার পাত্রী নয়। তা আপনার হাতে কি কোনো ভালো ছেলে আছে? তিতিরের মা জানতে চাইলেন। আছে। কিছু মনে করবেন না, রাত্রির সঙ্গে সম্বন্ধ করছেন না কেন? কি বলবো বলুন, রাত্রিকে তার বউ হিসাবে পছন্দ নয়। হোমা, সে কি? কত সুন্দর মেয়ে রাত্রি। তিতির এগিয়ে এলো। মা, এবার থামো, অনেক হয়েছে। চুপ কর, তোর গায়ে ফোসকা পড়ছে নাকি? হ্যাঁ পড়ছে, যত সব বাজে বাজে কথা। তিতির বলল, মেয়ে সুন্দর হলে কি হবে, দাদার মতো ব্যবহার করে। দাদার মতো? আপনাদের বাড়িতে আসে নাকি ছেলেটি? আসতো না, রাত্রির অসুখের পর কদিন এসেছে। ও ডাক্তার। মা, তাহলে তো অবস্থা ভালো। তবে তবে কি? ডাক্তাররা বাড়িতে সময় দিতে পারে না, রাত দুপুরে ডাক এলে ছুটতে হয়। আচ্ছা ঠিক আছে, ওর বাবার সঙ্গে কথা বলি, আমি তিতিরের বাবার সঙ্গে কথা বলে দেখি। আচ্ছা বেশ, রাখছি। হ্যাঁ। ফোন নামিয়ে রেখে দিলেন তিতিরের মা। সেই বিকেলে তিতির গেল রাত্রির বাড়িতে। রাত্রি এখন অনেকটাই ভালো, বলল,
আয় আয়, এসব কি হচ্ছে? তিতির গনগনে, আমি কিছুই জানি না, মাকে জিজ্ঞাসা কর। রাত্রি বলল, তুই ওই ডাক্তারের কথা ভেবে দুর্বল হয়েছিলি না? রাত্রি চুপ করে থাকলো। কি হলো, জবাব দে। তবে বেশি নয়, একটু একটু। বিশ্বাসঘাতকতা করেছিলি, আমাদের প্রেম করবার কথা ছিল না। করিনি তো, কিছু বলিনি ওকে। বলিনি বলে আমাকে বোন বলে ভেবে নিয়েছে। বললে বললে নিশ্চয়ই। থাক, শেষ করতে দিল না রাত্রিকে তিতির। লোকটা তোকে আরব্য রাত্রি পড়তে দিয়েছিল না? মনকে কেউ দেয় না, জানিস। মা বলল কি, তোর সঙ্গে আলাপ হওয়ার পর থেকে মাঝে মাঝে খোঁজ নিচ্ছে তোর। তুই কেন আসছিস না জানতে চেয়েছে। ঢেঁড়স, আমি বলছি কি তিতির, তোর সঙ্গে ওর প্রেম হয়নি। ও যদি তোকে বিয়ে করে খুশি হয়, তুই রাজি হয়ে যা। আমরা কখনো বিয়ে করব না তা তো বলিনি। তোর সঙ্গে ওকে ভালো মানাবে তিতির। রাত্রি বলল, ইম্পসিবল। তিতির চেঁচিয়ে উঠল, ও মা, কেন? ওকে বিয়ে করলে সারা জীবন ধরে মনে হবে তোকে ওই বইটা দিয়ে ভাব জমাতে চেয়েছিল। মনে হবে তোর মন দুর্বল হয়েছিল, যার জন্য আমি তার সঙ্গে বাস করছি। তিতির বলল, সিরিয়াসলি বলছিস? তিতির মাথা নাড়ল। আর তাছাড়া আমার ডাক্তার পছন্দ নয়। কেন রে? মা তো বলে ডাক্তারদের অনেক রোজগার। সেটা তো কালোয়ারেরাও করে, কিন্তু নিত্য নতুন মেয়ে পেশেন্টের বুকে স্টেথো ধরে বেড়াবে, এটা আমি সহ্য করতে পারবো না। মাসিমাকে বলে দিবি এক পাও না এগোতে। তিতির বলল। হাত বাড়ালো রাত্রে। তাহলে আমাদের বন্ধুত্ব থাকছে 100 বার। হাত মেলালো তিতির। কিন্তু জানিস তিতির, আমার না ওর জন্য খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, বেচারা তোকে চেয়েও পেল না। অবশ্য চাইলো কখন, যখন আমি সাড়া দিলাম না। ও তোকে বোনের মতো দেখে, মাসিমা বলেছে। না দেখে কি করবে বল? তোর সঙ্গে সম্পর্ক হলে আমাকে অন্য চোখে কি করে দেখবে? ও তো আর লম্পট নয়। আমি তোকে কথা দিচ্ছি তিতির, প্রেম করব না। সেই কথা তো অনেক আগেই হয়ে গেছে। না, তবু তুই আমাকে একটা বই এনে দিবি। কি বই? ও যখন একটা বই গিফট দিয়েছে, আমারও দেওয়া উচিত। বুদ্ধদেব বসুর একটা বই, রজনী হলো উতলা। রাত্রি বলল। রাত্রি, চিৎকার করে উঠল তিতির। না রে, আমি এইটুকুনি ইঙ্গিত দেব, প্রেম করব না, মাইরি বলছি। যদিও বুঝতে পারে, তাহলে ওকে অপেক্ষা করতে হবে যতদিন না নিচের পায়ে দাঁড়াই। তারপর বিয়েতে তো আমাদের দুজনেরই আপত্তি নেই, তাই না? তিতির কিছু ভাবতে না পেরে হেসে ফেলল ফিক করে। তুই একটা যাচ্ছে তাই। শেষ হলো আজকের গল্প, সমরেশ মজুমদারের লেখা গল্প হৃদয় যখন উতলা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান।
প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকেই অনুরোধ নোটিফিকেশন অন রাখার জন্য। প্রত্যেক দিনই এই চ্যানেলে একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রতিটি গল্প আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।